নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারত রেশন। আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। বন্ধুরা, পশ্চিম এশিয়ায় কিন্তু যুদ্ধ বেড়ে গিয়েছে। এটাকে আর আমরা কনফ্লিক্ট বলবো না, বা এটা বলবো না যে দ্বন্দ্ব চলছে না, সম্পূর্ণভাবে যুদ্ধ বেঁধে গিয়েছে। দুটো দেশ, তাদের সঙ্গে দুটো, সারা বিশ্ব দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। কিন্তু এই পরিস্থিতিতে আমরা দেখছি যে আমেরিকা কাকে সাপোর্ট করছে আমরা সকলেই জানি, রাশিয়া কাকে সাপোর্ট করছে সেটাও আমরা জানি, চীন কাকে সাপোর্ট করছে সেগুলো বুঝতে পারছি, পাকিস্তান, তুর্কি কার সঙ্গে রয়েছে সেটাও আমাদের জানা। কিন্তু এই পরিস্থিতিতে ভারতের কি স্ট্যান্ড থাকবে? ভারত কাকে সাপোর্ট করবে, ইসরায়েল না ইরান? হয়তো অনেকেই চোখ বন্ধ করে বলে দেবে যে এটার জন্য এত ভাবনা চিন্তার কি রয়েছে, এটার জন্য এমন কি বড় রয়েছে। আমরা যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ দেখছি যে বাংলাদেশ, এই বাংলাদেশ কিন্তু ক্লিয়ার কাট সাপোর্ট করছে ইরানকে। কারণটা কি? কারণটা হচ্ছে তারা ইসরায়েলের যে এক্সিস্টেন্সি, মানে ইসরায়েল যে একটা দেশ, সেই দেশ হিসাবে তারা মানেই না কোনোদিন। ইসরায়েলকে বাংলাদেশ দেশ হিসাবে মানে না, যে কারণে তারা ইরানকে সাপোর্ট করছে। ইভেন এমনও বলা যেতে পারে যে তারা সমস্ত টেকনোলজি হয়তো ইসরায়েল থেকেই অ্যাডাপ্ট করছে আর কি। অ্যাডাপ্ট বলতে কি, তাদের কাছ থেকেই কেনা আর কি। প্রত্যেকটা জিনিস আজকে যে কোনো ইলেকট্রিক্যাল থেকে শুরু করে মোবাইল পার্টস বাগারে সমস্ত কিছু তো কিন্তু ইসরায়েলের বিজ্ঞানীরাই তৈরি করছে। ম্যাক্সিমাম ওয়ার্ল্ডের যত বিজ্ঞানী রয়েছে তার মধ্যে ম্যাক্সিমাম বিজ্ঞানী কিন্তু ইসরায়েলের। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ওদের জিনিস ব্যবহার করছি, কিন্তু ওদেরকেই আমরা হেড করছি, ওদেরকে বিপক্ষে নিচ্ছি আমরা। তো আজকে ইসরায়েলের বিপক্ষে রয়েছে বাংলাদেশ, ইরানের সহযোগিতা করছে। যখন এইরকম পরিস্থিতিতে ভারতের কি স্ট্যান্ড, সেটা কিন্তু আমাদের বিবেচনা একবার করতে হবে। এইরকম পরিস্থিতিতে ভারতের কোন জায়গায় গিয়ে দাঁড়াবে, ভারত কোন জায়গায় দিয়ে দাঁড়াবে, সেটা একবার ভাবতে হবে। দেখুন, কোনো কিছু ক্লিয়ার কাট নেই এখানে, কিন্তু সমস্ত দিকটা বিবেচনা করতে হবে আমাদেরকে। বাবা, ব্যবসায়ের দিক থেকে, আমাদের অর্থনীতির দিক থেকে, আমাদের দেশের কোন দেশকে সাপোর্ট করলে ভালো হবে, কোন দেশকে সাপোর্ট করলে ভালো হবে না, এটাও বুঝতে হবে। আমার কোনো পার্সোনাল সম্পর্ক নেই যে ভাই আমি তোমার সঙ্গে ভালো সম্পর্ক আছে মানে তোমাকে সাপোর্ট করব। সমস্ত কিছু দেখতে হবে আমার বিজনেসের পারপাসে। আজকে ভারত ইরানের সঙ্গে বেশ বড় বড় ডিল করে আছে। তার মধ্যে সবচাইতে বড় একটা ডিল হচ্ছে চাবাহার পোর্ট। আপনারা সকলেই জানেন যে ইরানের যে চাবাহার পোর্ট, যেটা ইরান হয়ে আফগানিস্তান হয়ে আমাদের ভারতের মধ্যে একটা যে তৈরি করেছে, করিডোর তৈরি করছে, সেইটা কিন্তু বিরাট একটা বড় স্টেপ। আর এইটাকে সম্পূর্ণ করতে হলে কিন্তু ইরানকে সুস্থ থাকতে হবে। আজকে যেভাবে ইসরায়েল ইরানের বিভিন্ন জায়গাতে অ্যাটাক করছে, ইরানের যে বিভিন্ন ওদের যে সমস্ত পোর্টগুলো রয়েছে, ওদের যে সমস্ত সেনা ঘাঁটিগুলো রয়েছে, সেসব জায়গাগুলোতে অ্যাটাক করছে, তাতে কিন্তু আমাদের জন্য কোথাও না কোথাও একটু খতরা রয়েছে। কারণটা কি বলুন তো? কারণটা হচ্ছে ওই যে চাবাহার পোর্ট যদি একটু প্রবলেম হয়ে যায়, চাবাহার পোর্টে যদি কোনো রকম ক্ষতিগ্রস্ত হয়, তাতে কিন্তু ক্ষতি আলটিমেটলি আমাদেরই হবে। আর ওই জন্য আমরা চাইবো যে এই দুই দেশের মধ্যে সম্পর্কটা এখন বর্তমানে যে জায়গায় দাঁড়িয়েছে সেখান থেকে আরো ভালো হওয়ার চেষ্টা করুন। আর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক, সেটা আমাদের কিন্তু বলাই লাগবে না, কারণ ইসরায়েল অল টাইম ভারতের সঙ্গেই থাকে। তাদের একই কথা যে আতঙ্কি বা আতঙ্কবাদী বা জেহাদি যে সমস্ত মেন্টালিটির মানুষ রয়েছে, তাদেরকে খতম করার জন্য, তাদেরকে শেষ করার জন্য ইসরায়েল সর্বদা ভারতের পাশে রয়েছে। রিসেন্টলি যে অপারেশন সিন্দুর হয়েছিল, সেখানেও কিন্তু ইসরায়েল সব আগে কমেন্ট করেছিল, সে বলেছিল যে আমরা তোমার সঙ্গে রয়েছি। আজকে ইসরায়েল কি করছে ইরানে, সেটা আমরা অনেকেই মোটামুটি জেনে গিয়েছে, তবুও আমি কিছু ডিটেলস আপনাদের একটু বলে দিই। দেখুন, ওরা কি করছে, সেই সমস্ত জায়গাগুলোতে অ্যাটাক করছে যেখানে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট রয়েছে, মানে যেসব জায়গা থেকে নিউক্লিয়ার বা যে অস্ত্র শস্ত্রগুলো সেগুলো তৈরি করছে ইরান, সেগুলো কিন্তু গোপনে, না আমেরিকা জানে না কেউ জানে, কিন্তু তাদের ইন্টেলিজেন্স এতটাই মজবুত, এতটাই শক্ত এবং এতটাই নিখুঁত যে সেগুলো তারা ধরতে পেরেছে। এবং সেই নিউক্লিয়ার যে প্রজেক্টগুলো তৈরি হচ্ছে সেই জায়গাগুলোতে অ্যাটাক করছে, সেখানকার ইনফ্রাস্ট্রাকচার, সেখানকার যে সমস্ত বিজ্ঞানীরা রয়েছে তাদের উপর আক্রমণ চালাচ্ছে। আমরা দেখেছি যে 6 জন বিজ্ঞানী কিন্তু নিহত হয়েছে, মানে মারা গিয়েছে এই অ্যাটাকে। তারপর ওখানকার যে সমস্ত হাই ডেজিগনেটেড যে অফিসারগুলো, আর্মি অফিসার, তাদের উপরে অ্যাটাক করা হচ্ছে। তারা যে ফ্ল্যাটে আছে,
মানে সাপোজ ধরুন কোনো একটা 10 তলা বিল্ডিং কি 20 তলা 50 তলা বিল্ডিং এ রয়েছে, সেই বিল্ডিং এর যে ফ্ল্যাটটাতে রয়েছে এক্স্যাক্টলি সেই ফ্ল্যাটটাতেই তারা কিন্তু অ্যাটাক করছে। তো একবার এটা ভেবে দেখুন, একবার জাস্ট মাথায় এটা নিয়ে দেখুন যে তাদের এই যে ইন্টেলিজেন্স ইসরায়েলের কতটা স্ট্রং হলে এই ধরনের ডিসিশন নেওয়া সম্ভব, যে এক্স্যাক্টলি ওই ফ্ল্যাটেই কিন্তু আমাকে অ্যাটাক করতে হবে। তাহলে বুঝতে পেরেছেন যে আমরা আজকে ভারতীয়রা কোন জায়গায় রয়েছে, আমাদের শেখার দরকার রয়েছে ইসরায়েলের কাছ থেকে। আমরা পাকিস্তানে যখন অ্যাটাক করলাম, আমরা এক্স্যাক্টলি ঠিক সেই 9 জায়গায় আমরা অ্যাটাক করেছি যে জায়গাগুলোয় জঙ্গি ঘাঁটি রয়েছে। কিন্তু আমরা সেই সব জায়গাগুলো অ্যাটাক করতে পেরেছি কি? যে সব জায়গাগুলো সেই জঙ্গিদের যে আধিকারিক আর কি, জঙ্গিদের যে হত্যাকর্তা, সেই মানুষগুলো যে জায়গাগুলো রয়েছে তাদেরকে আমরা মারতে পেরেছি কি? পারিনি। জঙ্গি ঘাঁটিগুলো উড়িয়ে দিয়েছি কিন্তু তাদেরকে ধরতে পারিনি। কারণ দেখুন চুনোপুটি অফিসারগুলো আমরা মেরে ফেলেছি। এখন সেই বলে না রাঘব বোয়ালগুলো এখনো কিন্তু পড়ে রয়েছে, সেই রাঘব বোয়ালগুলোকে এই ইসরায়েল কিন্তু এইভাবে মারছে। আজকে এদের কাছ থেকে আমাদের এটাই শেখার উচিত। বাংলাদেশিরা কিন্তু বিশাল খুশি হচ্ছে যে ইরান পাল্টা জবাব দিচ্ছে ইসরায়েলকে। দেখুন পাল্টা জবাব দেখ আর যাই দেখ, আজকে ইসরায়েলের যে পরিমাণে যে এয়ার ডিফেন্স রয়েছে সেটা কিন্তু অল ওভার দ্য ওয়ার্ল্ডে আর অন্য কোনো দেশের কাছে রয়েছে কিনা এটা আমার কিন্তু সন্দেহ রয়েছে। কারণ দেখুন ইসরায়েলের ছোট রেঞ্জের মিসাইল থেকে শুরু করে ব্যালিস্টিক মিসাইল পর্যন্ত আটকানোর ক্ষমতা কিন্তু ইসরায়েলের কাছে রয়েছে। রিসেন্টলি আমরা একটা নিউজ দেখছিলাম যেটা স্পেসেই ব্যালিস্টিক মিসাইল ইরান থেকে ছোড়া হয়েছে। ব্যালিস্টিক মিসাইলটা কিভাবে ছোড়া হয়, যে ইরানের একটা জায়গা থেকে উঠবে, সেটা যাবে স্পেসে, সম্পূর্ণ আমাদের যে পৃথিবীর যে বাতাবরণ রয়েছে, পৃথিবীর যে ওয়েদার রয়েছে, সেই আবহাওয়ার বাইরে চলে যাবে, স্পেসে, মহাকাশে চলে যাবে। মহাকাশে যাওয়ার পর সেখান থেকে টার্গেটকে হিট করবে। এইবার ইসরায়েল কি করেছে, যখন মহাকাশে গিয়েছে এক্স্যাক্টলি সেই টাইমে কিন্তু তারা হিট করে সেই মিসাইলটাকে নষ্ট করে। তাহলে ভাবতে পারছেন যে কতটা স্ট্রং তাদের এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে। তারপরেও কিন্তু কিছু কিছু জায়গায় অ্যাটাক হচ্ছে না তা নয়, অবশ্যই হবে। কারণ যতই বড় এয়ার ডিফেন্স হোক না কেন, একসঙ্গে যদি সমস্ত দিক থেকে অ্যাটাক করা হয় তাহলে কিন্তু সেটাকে আটকানো অনেকটাই টাফ হয়ে দাঁড়ায়। 70-80% তারা আকাশেই, ওপরেই, মাটির ওপরে, আকাশ পথেই তারা কিন্তু নষ্ট করে দিচ্ছে। তারপরেও যে 30% ভিতরে যাচ্ছে তাতে কিন্তু ক্ষতি হচ্ছে। আমরা দেখেছি যে 20-22 জন মারা গিয়েছে, আর কয়েকজন আহত হয়েছে, মানে বিভিন্ন হসপিটালে তারা ভর্তি রয়েছে। তো এসবগুলো হবেই। যুদ্ধ যখন হবে দুই দেশের মধ্যে, এটা কোনো কনফ্লিক্ট নয়, যে একটা সেনা বর্ডারে দাঁড়িয়ে দাঁড়িয়ে যুদ্ধ করছে, সেটা নয়। এটা কিন্তু সম্পূর্ণ মানে যুদ্ধ বিমান পাঠিয়ে যুদ্ধ চালাচ্ছে। তারা কি করছে, ড্রোন দিয়ে হামলা করছে, তারা কি করছে, মিসাইল ছুড়ে হামলা করছে। সেই জায়গায় একটা মানুষ দেখে মারবে না যে এ সাধারণ মানুষ, একে মারা হবে না, অন্য আরেকজনকে মারো, সেই রকম কিন্তু নয়। তাই যেটা হচ্ছে সেটা কিন্তু মোটেই ভালো হচ্ছে না। আজকে পশ্চিম এশিয়ার যে অবস্থা, তাতে কিন্তু আমাদের সমগ্র এশিয়া মহাদেশে একটা বড়সড় অঘটন ঘটতে চলেছে। আর এই অঘটন যদি একবার শুরু হয়ে যায় তাহলে সারা বিশ্বে কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ হতে সময় লাগবে না। আজকে পশ্চিম এশিয়াতে প্রত্যেকটা মুসলিম যে সমস্ত কান্ট্রি রয়েছে তারা কিন্তু একে অপরের স্ট্যান্ড নিচ্ছে। তারা কেউ ইসরায়েলকে নিজের তরফ থেকে বারণ করছে, কেউ ইরানকে বলছে যে তোমরা ঠিক করছো, এরকম করছে। কারণটা কি, দেখুন প্রত্যেকের একটা সেলফ যে প্রফিট রয়েছে। আমি তোমাকে সাপোর্ট করব, তার জন্য আমার কাছে তো একটা সেলফ প্রফিট থাকতে হবে। আজকে ভারত সাপোর্ট করছে দুই দেশকে, কারণটা কি, ইসরায়েলের সঙ্গে ভারতের যেমন সম্পর্ক এক্স্যাক্টলি তার চাইতে কম কিছু নয় ইরানের সঙ্গেও সম্পর্ক। আজকে ইরানকে আমরা ব্যবহার করে পাকিস্তানকে কাউন্টার করতে পারি। কারণ পাকিস্তান এবং ইরানের মধ্যে একটা শিয়া সুন্নি নিয়ে বেশ বড় সড়ো একটা দাঙ্গা বেঁধে থাকে, একটা ঝামেলা বেঁধে থাকে। সেই জায়গায় আমরা পাকিস্তানকে কাউন্টার করতে গেলে আমরা কিন্তু ইরানকে পাশে রাখবো, আর ইরানকে যদি পাশে না রাখি তাহলে কিন্তু পাকিস্তানকে কাউন্টার করতে পারবো না। এটা কিন্তু একটা বড় সড়ো রিজন রয়েছে। আমরা যে দুটো দেশকেই সহযোগিতা করছি বা দুটো দেশকেই আমরা বলছি যে তোমরা চুপ করে যাও, তার জন্য যদি আমাদের সহযোগিতার দরকার হয় অবশ্যই সেটা আমরা তোমাদেরকে দেব। তাই আমরা একতরফা কোনো সময় চিন্তা করব না। আজকে ইসরায়েল আমাদের পুরনো বন্ধু,
সব সময়ের জন্য ইসরায়েল আমাদের সঙ্গে আছে এবং ভবিষ্যৎ দিনে থাকবে। নেতানিয়াহু তিনি কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি ফোন করেছিলেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্ট্যান্ড তিনি জানতে চেয়েছেন যে কি করবেন। দেখুন, তাদের মধ্যে ফোনে যে আলাপ হয়েছে সেগুলো সমস্ত কিছু তো ডিটেলস দেওয়া হয়নি, তবু যেটুকু বাইরে রিভিল করা হয়েছে তাতে বোঝা যাচ্ছে যে প্রধানমন্ত্রী কিন্তু নরেন্দ্র মোদী দুই দেশকেই শান্ত থাকতে বলেছে এবং তাদের যে ঝামেলা সেটাকে মিটিয়ে নেওয়ার কথা বলেছে। কারণ এই মুহূর্তে সমগ্র পৃথিবী কিন্তু একটা ট্রেড বা একটা যে বাণিজ্য যুদ্ধের মধ্যে রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের যুদ্ধ করলে সমগ্র পৃথিবীর ক্ষতি, সমগ্র মানুষের ক্ষতি, সমগ্র দেশের ক্ষতি, কোনো পার্টিকুলার একটা দেশের ক্ষতি হবে না। আজকে যদি ইরানের তেলের প্রাইসটা বাড়িয়ে দেয়, ইরান যদি তেলের প্রাইস বাড়িয়ে দেয়, তাহলে সমগ্র সার্কেল রয়েছে, ওই সার্কেলের প্রত্যেকটা দেশ কিন্তু তেলের প্রাইস বাড়িয়ে দেবে। আর সেখানে গিয়ে আমাদের আলটিমেটলি আমাদের এক্সট্রা যে সমস্ত আরো বন্ধু রাষ্ট্র রয়েছে, আরো যে সমস্ত রাষ্ট্র রয়েছে, তাদের কিন্তু ক্ষতি হবে। যারা উন্নয়নশীল দেশ তাদের কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি হবে। আর এই জিনিসগুলো বাংলাদেশ বা পাকিস্তান এরা বুঝবে না। কারণটা কি, এদের তো ওগুলো কোনো দরকার নেই। এদের দরকার হচ্ছে শুধুমাত্র যুদ্ধ, মারবো কাটবো, এই আর কিছু নয়। যাই বন্ধুরা, দেখুন ইসরায়েলে যেটা ঘটছে, কে কতগুলো মারলো, কে কতটা মিসাইল মারলো, কে কতগুলো আটকালো, এগুলো আমার কোশ্চেন নয়, এগুলো আমার দেখার দরকার নয়। কিন্তু এই জিনিসটা আগামী দিনে যদি চলতে থাকে তাহলে কিন্তু সারা পৃথিবীর জন্য একটা দুঃসংবাদ। আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন, শেয়ার করে আর সকল বন্ধু বান্ধবের কাছে পৌঁছিয়ে দেবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই বাজিয়ে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।